কঠিন সময়ে দাঁড়িয়ে জাতি 12 তারিখ বাঁক পরিবর্তনের দিন। শেরপুরে জামায়াত আমির নির্বাচনী সহিংসতায় দলীয় নেতার মৃত্যুর বিচার দাবি। এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই। চাঁদাবাজের বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। গণতন্ত্র ফেরাতে জুলাই অভ্যুত্থানের মতো মানুষকে ভোট কেন্দ্রে আসার আহ্বান তারেক রহমানের। অনিয়ম ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ। 5 তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে সিল মেরে না আসতে পারে। কাল খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান, উচ্ছ্বসিত নেতা কর্মী। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী মাঠে উত্তাপ, লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ জামায়াত এনসিপির। কেন্দ্র পাহারার আহ্বান বিএনপির। আপিলেও কুমিল্লা 4-এ মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ। সত্য হলে দুঃখজনক বলছে বিএনপি। হ্যাক হওয়ার দাবি জামায়াতের। বাড়ছে নির্বাচনী সহিংসতা, হামলা, হত্যাকাণ্ড সংখ্যা বাড়াচ্ছে ভোটের পরিবেশে। রাজনৈতিক দলগুলোর পুরানো মনোভাবকে দুষছেন বিশ্লেষকরা। দায় এড়াতে পারে না প্রশাসনও। অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। হাজারো মানুষের সমাবেশ। আইসির কর্মকাণ্ড স্থগিতের আবেদন প্রত্যাখ্যান ফেডারেল বিচারকের। জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে উল্লেখ করে জামায়াত আমির বলেছেন 12 তারিখ বাঁক পরিবর্তনের দিন। শেরপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য বন্ধ করা হবে। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এর আগে শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করে বিচারের আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন জামায়াত আমির। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। দলীয় প্রধানের আগমনের আগেই কর্মী সমর্থকে কানায় কানায় ভরে ওঠে পৌর মাঠ। স্লোগানে স্লোগানে জানান দেন নির্বাচনী মাঠে তাদের উপস্থিতির। সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দাবি করে জামায়াত আমির বলেন, যারা নারীদের সম্মান দিতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। ক্ষমতায় গেলে শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়, ভেজিটেবল ইপিজেড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন। চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। ভেজিটেবল ইপিজেড তার মানে হচ্ছে এখানে যে শাকসবজি তৈরি হয়, ফলমূল উৎপাদন হয়, সেগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে তাড়াহুড়া করে হয় বিক্রি, না হয় পচে গেলে শেষ।
শুধু দলীয় প্রতীকের ভোট নয়, গণভোটেরও প্রচারণা চালাচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য গণভোটে দিতে হবে হ্যাঁ ভোট। এর আগে শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামাত আমির। পরে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দেন। আপনারা তো দুষ্টের দমন করবেন, শিষ্টের লালন করবেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি, আপনার এই ফোনের আমার কোনো দরকার নাই, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। রেজাউল করিমের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন জামাত আমির। মনির হোসাইন, সময় সংবাদ। আকাশ কাঁপিয়ে পলাতকদের সঙ্গে মিশে থাকা গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ। ভোট নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টাঙ্গাইলে জনসভায় দেশে গণতন্ত্র ফেরাতে জুলাই গণ অভ্যুত্থানের মতো মানুষকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সিরাজগঞ্জ থেকে তারেক রহমান যখন টাঙ্গাইলের জনসভায় যোগ দেন, তখন শনিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা। চারিদিকে জনতার ঢল। 2 দশক পর প্রিয় নেতাকে কাছে পেয়ে লাখো মানুষের গগনবিদারী স্লোগান। বক্তব্যের শুরুতে এই জেলার মাটি ও মানুষের উন্নয়নে বিএনপির নেয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, গণতন্ত্র ফেরাতে জুলাই গণঅভ্যুত্থানের মতোই মানুষকে ভোট কেন্দ্রে যেতে হবে। 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে, সঠিক মার্কার পক্ষে রায় প্রদানের মাধ্যমে। 5 তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। কারণ আমরা যদি 5 তারিখে সেই পরিবর্তনকে যদি আমরা চালু না রাখি, অর্থাৎ 12 তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা যেই গণতন্ত্রের ভিত্তি রচনা করতে যাচ্ছি, যেই গণতন্ত্র সুশাসন নিশ্চিত করবে, যেই গণতন্ত্র মানুষের অধিকার বাস্তবায়ন করবে, যে গণতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, কেউ যাতে কারো ভোট নিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। এখনো কোন মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে সিল মেরে না আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যার যার এলাকার ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। বুঝে শুনে আসতে হবে, ভোট চেয়ে যাতে অন্যদিকে না চলে যায়। সিরাজগঞ্জের পক্ষ থেকে এর আগে শনিবার দুপুরে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে জনতার ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। বরাবরের মতোই সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বক্তব্যে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচারের সঙ্গে এক হয়ে কাজ করা গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ। ভোটাধিকার নিয়ে তাদের ষড়যন্ত্র ও বিভ্রান্ত রুখে দিতে হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। সবসময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিঠ আর ওপি। দেশ গড়তে 12ই ফেব্রুয়ারি বিএনপিকে জয়ী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। এগিয়ে যেতে পারে। সিরাজগঞ্জের এই জনসমাবেশ থেকে শেষ হলো তারেক রহমানের উত্তরের জনপদে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বললেন, বিজয়ী হলে প্রথম দিন থেকে মানুষের জন্য কাজ করবেন, দেশ গড়ার জন্য কাজ করবেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 2 দশক পর কাল খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে সভাস্থলে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে।
সারা দেশে নির্বাচনী সমাবেশের ধারাবাহিকতায় এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন। আগামীকাল সোমবার খুলনার এই প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। সেই সমাবেশ স্থল বা সমাবেশের মঞ্চ প্রস্তুতি এবং আয়োজনের শেষ মুহূর্তের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। আমরা দেখছি যে খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় যে প্রভাতী স্কুল মাঠ, এখানে যে মঞ্চের জায়গাটি, সেই মঞ্চের জায়গায় কিন্তু আসলে নেতাকর্মীরা রয়েছেন আসলে যারা এই মঞ্চ নির্মাণের সাথে জড়িত সেই শ্রমিকরা, তারা কিন্তু আসলে সকাল থেকেই কাজ করছেন এটি আসলে সম্পূর্ণরূপে প্রস্তুত করার জন্য। অন্যদিকে যদি একটু বলে রাখি, নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে খালিশপুর প্রভাতী মাঠ স্কুলে আসছেন। তারা আসলে এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সবশেষ জানার চেষ্টা করছেন। পাশাপাশি নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিন্তু মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন, তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। এছাড়া কিন্তু আমরা দেখছি পুরো মাঠ জুড়ে কিন্তু আমরা দেখছি যে বাঁশ দিয়ে এটি ঘেরাও করে রাখা হয়েছে, অর্থাৎ কোন স্থানে আসলে নেতারা বসবেন, কোন স্থানে সাধারণ মানুষ বসবেন, কর্মীরা বসবেন, সেই জায়গাগুলো কিন্তু আলাদা করে তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি যে এখানকার সাউন্ড সিস্টেম, সেটিও কিন্তু ইতিমধ্যে এখানে বসানো হয়েছে, মাইক বসানো হয়েছে। এবং নেতাকর্মীরা বলছেন যে এই দীর্ঘ 22 বছর পর খুলনায় আসছেন বিএনপির বর্তমান যিনি চেয়ারম্যান তারেক রহমান, এবং তার কাছে তারা আসলে প্রত্যাশা করছেন এই যে আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং সেই দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে তারা কিন্তু আসলে মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন। একই সঙ্গে এই অঞ্চলে যে নানা রকম সংকট রয়েছে, বিশেষ করে যে স্থানে এই সমাবেশটি হবে অর্থাৎ খালিশপুর এলাকায় একসময় শিল্প অঞ্চল খ্যাত ছিল, এখানে অনেক জুট মিল বন্ধ হয়ে গিয়েছে এবং অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই সমস্যাগুলো আসলে তারেক রহমানের কাছে আসলে তারা তুলে ধরবেন। পাশাপাশি অন্যান্য যে সংকট রয়েছে পুরো দক্ষিণ অঞ্চল জুড়ে, সেসব সংকট তুলে ধরবেন এবং তারা প্রত্যাশা করছেন যে বিএনপি চেয়ারম্যান এইসব সমস্যার সংকটে তার যে নির্বাচনী প্রতিশ্রুতি থাকবে সেটি আসলে তিনি জনগণের মাঝে আসলে বলবেন এবং সেটি তারা আসলে আশ্বস্ত করতে পারবেন যে এই সমাবেশ থেকে অঞ্চলের সমস্যার সমাধানে তিনি কি ধরনের আসলে প্রতিশ্রুতি দেন। একটু বলে রাখি, খুলনা বাদেও কিন্তু খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা 3 অঞ্চল অর্থাৎ 3 জেলার 14টি যে নির্বাচনী আসন রয়েছে, সেই নির্বাচনী আসনের প্রার্থীরাও এখানে থাকবেন এবং এই 3 জেলা থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা আসবেন এবং আজ রাত থেকেই কিন্তু নেতারা আসতে শুরু করেছেন এবং আগামীকাল ভোর থেকে আসলে আসতে শুরু করবেন। আমরা যেটা জানি যে সকাল 11টায় এখানে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে এবং সকাল 11টায় হেলিকপ্টার যোগে বিএনপি চেয়ারম্যান এখানে আসবেন এবং এর পরে কিন্তু তিনি আসলে এই সমাবেশ শেষ করে তিনি আসলে যশোরে যাবেন। যশোরেও কিন্তু খুলনা বিভাগের আরো একটি সমাবেশ রয়েছে এবং এইসব সমাবেশ থেকে যে প্রার্থীরা রয়েছেন, যে 14 জন প্রার্থী থাকবেন, সেই প্রার্থীদের কিন্তু আসলে তিনি ধানের শীষের প্রতীকের পক্ষে কিন্তু আসলে পরিচয় করিয়ে দিবেন এবং সেই সঙ্গে কিন্তু এখানকার নেতারা আশা করছেন তাদের এই পরিচয় করে দেওয়ার মাধ্যমে তাদের যে নির্বাচনী কার্যক্রম, যে প্রচার প্রচারণা, সেটি আরো বেশি উৎসাহে তারা আসলে করতে পারবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের প্রস্তুতি নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। এদিকে রাজধানীর বাইরেও গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এবার নির্বাচন কেউ বানচাল করতে পারবে না জানিয়ে ভোট কেন্দ্র পাহারার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জয়ের বিষয়ে আশাবাদী জামাতের প্রার্থীরা, এছাড়া বিভিন্ন দলের প্রার্থীরাও তাদের অভিযোগ জানাচ্ছেন এবং পছন্দ অনুযায়ী প্রার্থীদের ভোটারদের ভোট দেওয়ার কথা বলেছেন। প্রচার প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ। ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে অলিগলি দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। এবার নির্বাচন কেউ বানচাল করতে পারবে না জানিয়ে ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। কক্সবাজার 1 আসনে প্রচারণা চালান বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। রাজশাহী 2 আসনে মিজানুর রহমান মিনু নেতাকর্মীদের নিয়ে পাড়া মহল্লায় ধানের শীষে ভোট চান। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে বলে জানান নোয়াখালী 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ভয়ভীতি নেই, ইনশাল্লাহ আশা করি গতবার 8 সালে যে ভোটে জিতেছেন, জিতছেন দানের শীষ, এর থেকে অনেক বেশি করে জিতবে। গত 17 বছর এবং এই 1.5 বছরে একটা অশান্ত পরিবেশ, সেক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ আমরা সুনিশ্চিত করতে চাই। আমাদের নীতি আদর্শ এই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী জাতি গঠন করা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই জন্য আমাদের ইয়াং ছেলে বাচ্চা ছেলেরা আছে,
18 বছর বয়স হয়ে গেছে, তারও আছে, তাকে ভোট দিতে পারেনি। এইবার ফোন করছে যে ভোট আমরা দিব। নাটোর 2 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী সদর উপজেলায় গণসংযোগ করেন এবং রংপুর 3 আসনে দাড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালান মাহবুবুর রহমান বেলাল। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সহ সব ক্ষেত্রে উন্নয়নের আশ্বাস দেন গাইবান্ধা 3 আসনের জামায়াতের প্রার্থী আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। সর্বস্তরের জনগণ যে ধর্মের হোক না কেন তারা তাদের সুরক্ষা পাবে। আমাদের টার্গেট হলো এইটা। আমরা যারা যুবক বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং মানুষ দীর্ঘদিন বিভিন্ন দলকে দেখেছে, তারা জামাতকে দেখতে চায়। পঞ্চগড় 1 আসনের তেতুলিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে প্রচারণা ও উঠান বৈঠক করেন 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। সিরাজগঞ্জ 6 আসনে শাপলাকুলির প্রার্থী সাইফ মুস্তাফিজের পক্ষে প্রচারণা চালান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সঞ্জীব ভুইয়া। বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও নির্বাচিত হলে আগ্রাসী শক্তির বিরুদ্ধে কি করবে সে বিষয়ে কিছুই বলে না। গাইবান্ধা 3 আসনে বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ সুরুজ মিয়া ট্রাক মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীতেও চলছে বিভিন্ন আসনের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠছে প্রচারের লড়াই। প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও উৎসব মুখর পরিবেশেই জনসংযোগ করছেন সবাই। এক হাতে লিফলেট, অন্য হাতে ইশতেহার। ভোটের প্রচারে এখন প্রার্থীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। রোববার সকালে প্রচারে নামেন ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক ও ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। নিজ নিজ আসনে উন্নয়নের আশ্বাস দেন তারা। প্রতিশ্রুতি দেন চাঁদাবাজ, সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার। মিরপুরে প্রচার চালিয়েছেন ঢাকা 16 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী জামায়াতের কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন। সাইদনগর এলাকায় প্রচারে গিয়ে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লবের পর মানুষ পরিবর্তন চায়, শাসকের পরিবর্তন চায়। প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে এই প্রচারণা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে এবং আমরা ইনশাল্লাহ তারপরে আমরা আশাবাদী, কারণ মানুষ এবার সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে এবং আমরা আশা করি যে ইলেকশনের দিন মানুষ নিজেই তার ভোটও দিবে এবং ভোট কেন্দ্র পাহারাও দেবে। ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম যারা বলেন, ভোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবেন। মানুষের এই আশ্বস্ত হওয়া প্রয়োজন যে নির্বাচনটা সুষ্ঠু হবে এবং উৎসবমুখর পরিবেশেই সবাই সবার মনের মতো ইচ্ছা মতো স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোটটা দিয়ে আসতে পারবে। শেষ পর্যন্ত নির্বাচন যেন সুষ্ঠু ও অবাধ হয় সেই প্রত্যাশা সব প্রার্থীর। সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। ঋণ খেলাপের অভিযোগে মনোনয়নপত্র দাখিলের পরই নির্বাচনের লড়াইয়ে অনিশ্চয়তায় পড়েন কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। পরে তার প্রার্থিতা বাতিলে আবেদন করেন ওই আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। আবেদনের উপর শুনানি করে 17 জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেও বিফল হন বিএনপির প্রবীণ নেতা। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান তিনি। রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ শুনানি করে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করে দেন। সর্বোচ্চ আদালতের আদেশের পর এবারের নির্বাচনে অংশ নেয়ার আর কোনো সুযোগ থাকছে না তার। তারা ঋণ গ্রহণ করে সেগুলো পরিশোধ না করে সেগুলো ফিরে খায়, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আইডেন্টিফিকেশন টিকিট রয়েছে। আপিল বিভাগের আদেশের পর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, যত বড় ক্ষমতাবান হোক কেউ ছাড় পাবে না। আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে হলে পরীক্ষার মতো আপনাকে টেস্টে পাস করতে হবে, আপনার ফর্ম ফিল আপের টাকা দিতে হবে। আপনি টেস্টে পাস না করেন, ফর্ম ফিল আপের টাকা না দেন, আপনাকে পরীক্ষার মতো আপনাকে আহ্বান করা হবে না। তো সেই জায়গা থেকে অনেকে ভাবছে যে ওনাকে হয়তো এটা খুব সিম্পল হয়েছে, টেস্টেরটা উনি 11 বিষয়ে ফেল করেছে, উনি হচ্ছে ফর্ম ফিল আপের টাকা দিতে পারে নাই। আমি শুধুমাত্র এই জিনিসটাই
বেঞ্চ নির্বাচন কমিশনকে দেখিয়ে দিয়েছি। আপিল বিভাগের একই বেঞ্চ কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল করেছে। তিনিও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন না। তবে এই আসনের বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ বলে আদেশ দেন আপিল বিভাগ। তিনি পাবেন ধানের শীষ প্রতীক। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেছেন, নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা বিএনপি মেনে নেবে না। এদিকে ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করেছে জামাত। এক ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামাতকে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকালে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে, যা শেষ হয় মধুর ক্যান্টিনে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডক্টর শফিকুর রহমানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা। তারা বলেন, যারা নারীদের অসম্মানিত করছে, বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নেই। ৭১-এর মতো ২৬-এর নির্বাচনেও জামায়াতকে বয়কট করার আহ্বান জানান ছাত্রদল নেতারা। এদিন জামায়াতকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, নারীদের প্রতি অন্যায়, অত্যাচার ও অবজ্ঞা বিএনপি মেনে নেবে না। এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এটি প্রকাশ্যেই নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা যদি এটি সত্যি হয়ে থাকে, তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। টুইটারের পোস্ট নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসে জামায়াত। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতকে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা ডাক্তার শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে। এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন দলটির এই নেতা। ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি ৫টার দিকে বেলা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম, তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় জানার চেষ্টা করেছে। যারা এই চক্রান্ত করেছেন, মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন। জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের সপক্ষে প্রামাণ্য প্রেজেন্টেশন দেয় জামায়াত ইসলামীর তথ্য প্রযুক্তি বিভাগ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। কন্টেইনার ও পণ্য ওঠানামায় স্থবিরতা, বন্ধ প্রশাসনিক কাজও। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বরিশাল সার্কিট হাউস সভাকক্ষে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। প্রশাসনের কেউ পক্ষপাতিত্ব করলে খারাপ পরিণত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দিক নির্দেশনা দেন ইসি সানাউল্লাহ। পছন্দ অপছন্দ ব্যক্তি নাগরিক হিসেবে ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ, আর কোথাও নয়। আমি যখন পেশাদারের দায়িত্ব পালন করছি, শতকরা 100% নিরপেক্ষতাকে কাজ করতে হবে। আমাদের কাছে কোনো বড় দল, ছোট দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নাই, সবাই সমান। আমরা মধ্যপন্থা অবলম্বন করব, আমরা গ্র্যাজুয়াল রেসপন্সে যাব, কিন্তু এট দ্য সেম টাইম আমরা কোনো নমনীয়তা দেখাবো না যেখানে দুষ্টামি হচ্ছে। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ভালো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে চট্টগ্রামে আইন শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনে কোনোভাবেই ইন্টারনেট বন্ধ হবে না বলেও জানান উপদেষ্টা।
ইন্টারনেট যদি কেউ বন্ধ করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, যেটা আপনাকে মুখ একেবারে খোলা, সত্যি কথা প্রকাশ করার জন্য তো আপনারা প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। জামালপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন দলটির আমির শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। দায়িত্বের বোঝা, সেই বোঝা ঘাড়ে নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। যুবক যুবতীদেরকে যেমন আমরা হাত মজবুত করে দিব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে, তেমনি দেশ গড়ার কারিগর হিসাবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেব ইনশাআল্লাহ। প্রস্তুত? আমরা দিতে প্রস্তুত, যুবকরা নিতে প্রস্তুত। মোবারকবাদ, তৈরি হয়ে যাও। এবার 11 দলীয় জোট এবং বিশেষ করে জামাতে ইসলামী যাদেরকে নির্বাচনে আমাদের প্রার্থী করেছে তাদের 62 ভাগ যুবক। এই বার্তা দিচ্ছি, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। আমার যুবকেরা কারো কাছে ভিক্ষা চায় না, কারো কাছে ভাতা চায় না। আমার যুবকেরা দেশ গড়তে চায়, হাতে কাজ চায়। ইনশাআল্লাহ কাজ পাবা ইনশাআল্লাহ। মাদের ব্যাপারে আমাদের অঙ্গীকার, আপনাদের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। আপনারা গর্বে নিয়েছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের বিছনায় লালন পালন করেছেন। 1 সেকেন্ডের কোনো ঋণ পরিশোধের শক্তি আমাদের নাই, কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে। আপনারা গৃহে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ গড়ার কাজও তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সব জায়গায় কাজ করবে। আল্লাহর নবীজির সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মায়েরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ নাই। সব কাজে আপনারা অংশীদারিত্ব পাবেন ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ। আপনাদের অনেক হক এই সমাজে লঙ্ঘিত হয়। আমরা ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুযোগ দেন, আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই, হক নিয়ে আপনার স্বামীও বসে থাকলে ওখান থেকে আদায় করে আপনার হাতে তুলে দেব। যার যে হক আছে সেই হক দেওয়া হবে। মাদেরকে যে জাতি সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা এই জাতিকে ভালোবাসেন না। মায়ের ভালোবাসা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ তাআলা লাজিম। সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে। জামাত আমিরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এগিয়ে আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাড়ছে সহিংসতার ঘটনা। বিভিন্ন জায়গায় হামলা ও হত্যাকাণ্ড উত্তাপ ছড়াচ্ছে ভোটের পরিবেশে। বিশ্লেষকরা বলছেন, এসব লাগাম টেনে ধরতে না পারলে ব্যাহত হতে পারে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। জুলাই গণ অভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলোর পুরানো মনোভাবকে অনেকাংশে দায়ী করে প্রশাসনিক ব্যর্থতা, নিষ্ক্রিয়তা, উদাসীনতাকেও দুষছেন তারা। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেয়া শরীফ ওসমান হাদি। এরপর ১৬ জানুয়ারি ময়মনসিংহে প্রচারণার সময় দুপক্ষের সংঘর্ষে নিহত হন নজরুল ইসলাম নামের আরও একজন। সবশেষ গত বুধবার শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত হন জামায়াত নেতা রেজাউল করিম। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, উদ্বেগজনকভাবে বাড়ছে নির্বাচনী সহিংসতার ঘটনা। পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে কমপক্ষে ২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ৭৩টি, প্রচার কাজে বাধা ২২টি, হামলার ঘটনা ১৫টি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ১৪টি এবং প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা ৯টি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর ২ সপ্তাহ না যেতেই সারা দেশে সহিংসতার ঘটনা ঘটেছে ৪২টি। তফসিল ঘোষণার পর থেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে ৪ জন নিহত হয়েছেন প্রচারণা শুরুর পর। একের পর এক নির্বাচনী সহিংসতার ঘটনাকে গণতান্ত্রিক পরিবেশ বিকাশে বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সহিংসতা মোকাবেলায় প্রশাসনিক ব্যর্থতাকেও দুষছেন তারা। ক্যাম্পেইন যখন হয়, একজন আরেকজনকে যখন গালিগালাজ করতে থাকেন, সেটা একটা পর্যায়ে রেটোরিকটা একটা ভায়োলেন্ট কনফ্লিক্টের দিকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন সেটাই ঘটছে।
এটা আটকানোর একটাই উপায় ছিল যে যদি সরকার খুব শক্ত কোনো সিগন্যাল পাঠাতে পারত। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের শক্ত সিগন্যাল দেখছি না। দুটো রাজনৈতিক দল যেই জড়িত থাকুক না কেন তাদেরকে আপনার হচ্ছে একটা শক্ত সিগন্যাল পাঠাতে হবে, সেটা আমরা দেখছি না। মাঠের সহিংসতা কমছে না। মাঠের সহিংসতা না কমবার ক্ষেত্রে এই সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য দুটারই অভাব আছে বলে আমার মনে হয়। তারা সত্যি সত্যি পুলিশ বাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ তৈরি করতে পারেন নাই। হ্যাঁ, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যেভাবে ছেড়ে দিয়ে রেখেছেন, যেটাকে সবাই মব বলে, হ্যাঁ, যে বহু মানুষকে যে কোনো দাবিতে তাদেরকে যে কোনো পর্যায় পর্যন্ত আন্দোলন করতে দিয়েছেন এবং সেখানে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদেরকেও অ্যাকাউন্টেবল করেনি, শাস্তির আওতায় আনেনি। সংঘাতপূর্ণ এলাকাগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে এখনই বিশেষ ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। স্থানীয় প্রশাসন যে ব্যবস্থাগুলো নিচ্ছে, শোকজ করা, কাউকে সতর্ক করা, এগুলো বাংলাদেশের বাস্তবতায় খুবই মামুলি ব্যবস্থা। দেশের প্রচলিত আইন এবং নির্বাচনী যে আচরণবিধি সেটি অনুযায়ী যথাযথ যদি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় অভিযুক্তদের বিরুদ্ধে, তখন এই ধরনের সংঘাত সহিংসতা কমে আসবে। এছাড়া এটা নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। এর আগের 5টি সংসদ নির্বাচনে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত 165 জন, আহত হন কমপক্ষে 3500। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে 2014 সালের একতরফা নির্বাচনে। সে নির্বাচনে নিহত হয়েছিল 115 জন। প্রতিটি নির্বাচনই সূচনা করে পরিবর্তনের, তবে এ পরিবর্তন কখনো কেড়ে নেয় কারো আপনজন, কারো সন্তান। প্রতি বছর রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারান অসংখ্য মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সহিংসতা বন্ধে শুধু কাগজে কলমে নয়, প্রয়োজন দৃষ্টান্তমূলক পদক্ষেপের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন সেনা কর্মকর্তা সহ 13 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ হয়। দুদকের আবেদনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত এই আদেশ দেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি। দুদকের অভিযোগে বলা হয়, গাবতলী পশুরহাট ই রিক্সা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের দখলভার, বনানী কাঁচা বাজারে দোকান বরাদ্দ, তালতলা মার্কেটে দোকান নির্মাণ ও বরাদ্দ, ভ্যান সার্ভিস সহ সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নেয়ার জন্য তলব করা হলেও তিনি দুদকে হাজির হননি। দুপুরের সময় আরও থাকছে, নারী টি-20 বিশ্বকাপ বাছাই অপ্রতিরোধ্য বাংলাদেশ। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন লাল সবুজ। নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। শ্রমিক কর্মচারীও যোগ দেননি কাজে। অপারেশনাল কাজের পাশাপাশি প্রশাসনিক কাজ বন্ধ রেখেছেন তারা। অপারেটর না আসায় চলছে না যন্ত্রপাতিও। শ্রমিক কর্মচারীদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে বন্দরের প্রতিটি গেটই ছিল যানবাহন শূন্য। পণ্যবাহী কোনো ট্রাক, কাভার্ড ভ্যান বন্দর অভ্যন্তর থেকে বের হয়নি, প্রবেশও করেনি কোনো গাড়ি। রোববার সকালে বন্দরের ভেতর শ্রমিক কর্মচারীরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি। প্লেকার্ড হাতে নিয়ে অবস্থান নিয়েছিলেন তারা। অপারেশনাল কাজের পাশাপাশি প্রশাসনিক কাজও বন্ধ রেখেছেন তারা। বন্দরের ভেতরে সীমিত পরিসরে কিছু কাজ চললেও পণ্য ওঠানামার মূল কাজ বন্ধ ছিল। অপারেটর না আসায় চলছিল না যন্ত্রপাতিও। এনসিটি বিদেশিদের হাতেই ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না আসলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। সুসজ্জিত সরঞ্জামাদি দ্বারা একটি ইয়ার্ড পরিচালিত হচ্ছে, যেখান থেকে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর লাভ হচ্ছে, এই ধরনের একটি ইয়ার্ডকে কেন অন্যের হাতে হস্তান্তর করতে হবে? আজকে একটা গাড়ি নেই, ভিতরে কোনো কাজ নাই, সবাই ওখানে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, ব্যাডমিন্টন খেলছে, গান গাচ্ছে। আমাদের 2 দিনের কর্মসূচি ছিল, গতকালকে সফলভাবে আমরা শেষ করেছি।
আজকেও সফলতার সাথে আমাদের কর্মসূচি চলছে, কোথাও কোনো অপারেশন চলছে না। এদিকে বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকার ঘোষণা থাকায় যে কোনো তৎপরতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এই এলাকায় কোনো বিশৃঙ্খলার জন্য না হয়, কারণ এটা একটি প্রথম শ্রেণীর কেপিআই, এটা নিরাপত্তা প্রয়োজন। নিরাপত্তার জন্য তিনি এই এলাকায় সমবেত হওয়া, সভা সমাবেশ করা, মিছিল মিটিং করা বা কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর আগে শনিবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্দরের কার্যক্রমে অস্থিরতা তৈরির দায়ে 4 শ্রমিককে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে বদলি করে কর্তৃপক্ষ। একই সঙ্গে ধর্মঘটের কারণে ক্ষয়ক্ষতি নিরূপণে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নানা কৌশলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকারি ব্যাংকগুলো। বিশাল অঙ্কের খেলাপির মধ্যেই বছর শেষে 4 প্রতিষ্ঠানে আমানত বেড়েছে 50,000 কোটি টাকা। নগদ অর্থ আদায় হয়েছে প্রায় 30,000 ও রেমিটেন্স আয় প্রায় 65,000 কোটি টাকা। বেড়েছে খেলাপি অর্থেরও আদায়। ব্যাংকাররা বলছেন, সুশাসন নিশ্চিত হলে ভালো অবস্থানে যাবে প্রতিষ্ঠানগুলো। খেলাপির অর্থ আদায়ে রাজনৈতিক সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে বলছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। পরিকল্পিতভাবেই অনিয়ম, স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাষ্ট্রীয় মেকানিজমেই সরকারি ব্যাংকগুলো থেকে ঋণের নামে অর্থ সরিয়ে নেয় লোপাটকারীরা। আওয়ামী সরকার পতনের পর যার চিহ্ন স্পষ্ট হতে শুরু করে, কিন্তু থমকে না দাঁড়িয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে ব্যাংকগুলোর নতুন পর্ষদ। গ্রাহকদের আস্থা ধরে রেখে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিদায়ী বছরের রিপোর্ট বলছে, ধীরে ধীরে ঠিক হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ভাঙ্গা মেরুদণ্ড। তথ্য অনুযায়ী 2025 সালে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকে গ্রাহকরা জমা রেখেছেন 50,430 কোটি টাকা। ক্যাশ রিকভারি হয়েছে 4,255 কোটি টাকা। প্রবাসীদের আয়েও চমক দেখিয়ে রেমিটেন্স আয় করেছে 65,000 কোটি টাকা। এছাড়া খেলাপি অর্থ আদায়ের হার বাড়ায় ব্যাংকাররা বলছেন, মার্চের মধ্যেই আশান্বিত পর্যায়ে নামবে মন্দ ঋণের পরিমাণ। আমানত আহরণের জন্য কিন্তু আমাদের কিন্তু বিশেষ কোনো ইনিশিয়েটিভ নিতে হয় না, কারণ হলো সোনালী ব্যাংকের প্রতি মানুষের আস্থাটা অনেক বেশি। এই কারণেই তারা কিন্তু স্বেচ্ছায় কিন্তু আমানত রাখে। এই বছরের আদায়ের বছর হিসেবে চিন্তা করছি এবং আমরা আশা করতেছি 25% মার্চের ভিতরে শ্রেণীকৃত ঋণ নামায় আনার। এটা আমরা কিছুটা আশাবাদী। ব্যাংকগুলোকে সবচেয়ে বেশি সংকটে রেখেছে হেভিওয়েট খেলাপিদের মাধ্যমে বেহাত হওয়া হাজার হাজার কোটি টাকার ঘাটতি, যা রাজনৈতিক সরকারের সহযোগিতা ছাড়া উদ্ধার সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা। দেশের ব্যবসায়ীরাই কিন্তু অনেক ক্ষেত্রে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরাই যদি আবার সংসদে নির্বাচিত হয়ে আসেন, তাহলে কিন্তু তারা আইন আদালতের তোয়াক্কা করবেন না। তারা হয়তো নতুন কোনো নিয়ম কানুন তৈরি করবেন যাতে করে তারা সুবিধাটা পেয়ে থাকেন। আমার কাছে মনে হয় যে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে, জনগণের প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি বাঁচিয়ে রাখতে চাই, তাহলে রাজনৈতিক সদিচ্ছা, ব্যবসায়িক মহলের সদিচ্ছা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কিন্তু আসলে খুব বড় মাত্রায় সদিচ্ছা এখানে কিন্তু প্রয়োজন হয়। আর্থিক খাতের দীর্ঘ পথ চলা সরকারি ব্যাংকগুলো দেশের যে কোনো সংকট বা দুর্যোগে নানাভাবে ভূমিকা রাখে এই প্রতিষ্ঠানগুলো। তাই বৃহৎ স্বার্থে আর্থিক খাতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিচালনায় স্বচ্ছ ও স্বাধীন ভাবমূর্তি ধরে রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগামী 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। চুক্তির আওতায় মার্কিন মুলুকে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে আরোপিত 20% শুল্ক আরও কমার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার আগে দাম দর, সরবরাহ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে বলেও জানান বাণিজ্য সচিব। তবে এই চুক্তির আওতায় কোনো যুদ্ধ বিমান কেনা হচ্ছে না। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন মাহবুবুর রহমান। বলেন, বাংলাদেশও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিতে স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। তো এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এই তারিখেই স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাভারি পাঠিয়েছি। এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিতে পারবো। বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%। আমরা আশা করছি যে হয়তো কিছু কমতেও পারে।
আগামী অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.7% হতে পারে। প্রতিশ্রুত ঋণ বাস্তবায়নের পর্যালোচনায় এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মূল্যস্ফীতি নামবে প্রায় 6%। এদিকে এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে দ্রুত ও সাহসী কাঠামোগত সংস্কারে যেতে হবে বলে পরামর্শ সংস্থাটির। চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5% ধরে যখন এগোচ্ছে অন্তর্বর্তী সরকার, সেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে তা হবে 4.7%। সংস্থাটির পূর্বাভাস আগামী বছরও একই হারে বাড়বে বাংলাদেশের জিডিপি। তবে রাজস্ব আয় বাড়িয়ে ব্যাংক খাতের দুর্বলতা মোকাবিলা করতে পারলেই কেবল এই অর্জন সম্ভব হবে বলেও সতর্ক করেছে IMF। সংস্থাটি তাদের পূর্বাভাসে জানিয়েছে চলতি অর্থবছর দেশের মূল্যস্ফীতি থাকতে পারে 8.9%, যা প্রায় 6% নামতে পারে 2026-27 অর্থ বছরে। IMF সতর্ক করছে নীতিগত সংস্কারে দেরি, বিনিময় হার সংস্কার থেকে সরে আসে এবং রাজস্ব শৃঙ্খলায় দুর্বলতা দেখা দিলে বাড়বে ঝুঁকি। ব্যাংক খাত সংস্কার, কর ব্যবস্থার উন্নয়ন, ভর্তুকি যৌক্তিককরণ এবং সুশাসন জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে মুদ্রানীতি কঠোর রাখা, রিজার্ভ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছে IMF। সংস্থাটি বলছে এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে দ্রুত ও সাহসী কাঠামোগত সংস্কারে যেতে হবে। জানু শিফাত, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইমিগ্রেশন ও কাস্টমস ইমিগ্রেশন এনফোর্সমেন্টের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। দেশজুড়ে একদিনে 300-র বেশি বিক্ষোভ সমাবেশ হয়েছে। মিনেসোটা থেকে শুরু করে সান ফ্রান্সিসকো পর্যন্ত ছড়িয়ে পড়ে বিক্ষোভ। অভিবাসীদের উপর দমন পীড়নের অভিযোগে আইসির বিরুদ্ধে ব্যাপক সমালোচনার পরও অভিযান চলমান রেখেছে বাহিনীটি। এছাড়া অভিবাসী বিরোধী অভিযান বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে মিনেসোটা কর্তৃপক্ষ আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছেন ফেডারেল বিচারক। অভিবাসী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে তীব্র শীত উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। দাবি তাদের একটাই, ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর অত্যাচার ও শোষণ বন্ধ করা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিশেষ বাহিনীটির অভিযানের বর্তমান কেন্দ্রবিন্দু মিনিয়াপোলিসের শিশু, যুবক ও বয়স্করা। স্লোগানে স্লোগানে আইসিইর এ ধরনের দমনপীড়নের নিন্দা ও ক্ষোভ জানান আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্রের প্রতীক হিসেবে স্ট্যাচু অব লিবার্টি সর্বদা আমার প্রিয় প্রতীক। আমাদের শহর আইসিই যা করছে তা আগে কখনো হয়নি। স্ট্যাচু অব লিবার্টি হলো আলো ও অভিবাসীদের স্বাগত জানানোর প্রতীক, কিন্তু মুখোশ পরে ঘরে ঘরে গিয়ে মানুষকে নির্যাতন করা আমাদের সংস্কৃতিতে নেই। গেল মাসে ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত অ্যালেক্স পেট্রি সাইকেল চালাতে ভালোবাসতেন, আর তার স্মরণে মিনিয়াপোলিসের রাস্তায় নেমে আসেন হাজারো সাইক্লিস্ট। একজন নিবেদিত স্বাস্থ্যকর্মী হিসেবেও সবার প্রিয় ছিলেন প্রিটি। অংশগ্রহণকারীরা বলেন এটি কেবল স্মরণ সভা নয়, বরং সরকারি নিপীড়নের বিরুদ্ধে নাগরিকদের ঐক্যের প্রমাণ। এছাড়া শহরটির টার্গেট নামের একটি জনপ্রিয় সুপার শপে শ্রমিকদের সুরক্ষার দাবিতে ধর্মঘট পালন করা হয়। শনিবার সান ফ্রান্সিসকো শহরের ব্যস্ত ভ্যাননেস এভিনিউ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা আইসিই ও ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে গাড়ির হর্ন বাজিয়ে ভিন্নধর্মী প্রতিবাদ করেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, কোনো শহর থেকে ফেডারেল সহায়তা চাওয়া হলে তখনই শুধু হস্তক্ষেপ করা যাবে। মিনেসোটার কর্মকর্তারা আইসিই অভিযানের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। স্থানীয় সময় শনিবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারক জানিয়েছেন, সরকারকে ফেডারেল আইন প্রয়োগ থেকে বিরত রাখা যৌক্তিক নয়। তবে অভিবাসন অভিযান চলাকালীন আটক হওয়া 5 বছর বয়সী লিয়াম কনেজো এবং তার পিতাকে আদালত অবিলম্বে মুক্তি দেয়। এছাড়া ইতালির মিলানে অনুষ্ঠেয় অলিম্পিক্সে আইসিই সদস্য মোতায়েনের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের কড়া অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত 50-তে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাচদের বিপক্ষে টাইগ্রেসদের জয় 7 উইকেটে। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে 6 উইকেটে 102 রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে শুরুতে উইকেট হারালেও
নিগার সুলতানা জ্যোতি ও শোভানা মুস্তারির ব্যাটিং দাপটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হওয়ায় কিছুটা নির্ভর দুই দলই। তবে এই ম্যাচের হিসেব নিকেশে চ্যাম্পিয়নশিপ, যে দল জিতবে তারাই হবে টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের চ্যাম্পিয়ন। তাই এই ম্যাচ নিয়ে শুরু থেকে একটু বাড়তি সিরিয়াস দুই দলই। আসর জুড়ে দারুণ ছন্দ দেখিয়েছে বাংলাদেশ, সেই ধারা তারা ধরে রেখেছে শেষ ম্যাচে এসেও। টস হেরে বোলিংয়ে শুরু থেকে দাপট দেখান টাইগ্রেস বোলাররা। 23 রান তুলতেই প্রতিপক্ষের 5 উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় 1 রানে প্রথম উইকেট উপহার দেন সহ অধিনায়ক নাহিদা আক্তার। হেইথারকে ফিরিয়ে ভাঙেন ওপেনিং জুটি। একই ওভারে আরও 1 উইকেট শিকার করেন নাহিদা। ডাচ অধিনায়ককে এলবিডব্লিউর শিকার করেন এই স্পিনার। মারুফার গতির সামনে পরাস্ত হন মলক্যানবুয়ের। তাকে ফিরিয়ে নেদারল্যান্ডসের টপ অর্ডার ভেঙে দেন এই পেসার। এরপর নাহিদা আরও 1 উইকেট তুলে নিয়ে নিজের 3য় উইকেট শিকার করেন, আর রাবেয়া তুলে নেন কালিসের উইকেট। 23 রানে 5 উইকেট হারিয়ে যখন অল আউটের সংখ্যায় নেদারল্যান্ডস, তখন হাল ধরেন রিজিকে ও খুরানা। 2 ব্যাটার মিলে শেষ পর্যন্ত 102 রানের সংগ্রহ এনে দেন ডাচদের। রিজিকে করেন 39 রান আর খুরানা অপরাজিত থাকেন 43 রানে। 3 উইকেট শিকার করেন নাহিদা, 1টি করে উইকেট নেন রাবেয়া, মারুফা, স্বর্ণা। জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারিয়ে ভয় ধরায় বাংলাদেশ। 6 রানে 2 উইকেট তুলে নেয় নেদারল্যান্ডস। দিলারা 4 আর ফেরদৌস ফিরে যান কোনো রান না করে। শারমিন আক্তারকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তবে স্থায়ী হয়নি তাদের জুটি। 13 রান করে ফিরে যান শারমিন, ভাঙে 42 রানের পার্টনারশিপ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক, দারুণ ছন্দ দেখান শোভানা মুস্তারি। 2 ব্যাটার মিলে শাসন করেন প্রতিপক্ষ বোলারদের। শতঊর্ধ্ব স্ট্রাইক রেটে ব্যাট করেন 2 ব্যাটার। 44 বলে 50 রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা, আর শোভানা মুস্তারি করেন 23 বলে 33 রান। 20 বল হাতে থাকতে 7 উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। সেই সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানোর দাবি জামায়াত আমিরের। প্রচারণায় বাধা ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহতের হুঁশিয়ারি। কাল খুলনা বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনার আশা নেতা কর্মীদের। এবং নির্বাচনী মাঠে উত্তাপ, লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ জামায়াত এনসিপির। কেন্দ্র পাহারার আহ্বান বিএনপির। আপিলেও কুমিল্লা 4-এ মঞ্জুরুলের প্রার্থিতা বাতিল। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ইনান। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।